বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রল্ফ ডোবেলির লেখা দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটি। আপনারা কি জানেন যে আমাদের মধ্যে অধিকাংশই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোনো গভীর ভাবনা চিন্তা ছাড়াই কেবল অভ্যাস, আবেগ এবং অন্যদেরকে অন্ধভাবে অনুসরণ করে নিয়ে ফেলি? কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা নিজেদের চিন্তাভাবনার পদ্ধতি নিয়ন্ত্রণ করছি, কিন্তু সত্য এটাই যে আমাদের চিন্তার আড়ালে লুকিয়ে আছে এমন কয়েক ডজন মানসিক ফাঁদ যা নীরবে আমাদের সিদ্ধান্তগুলোকে নষ্ট করে দেয় এবং আমরা তা জানতেও পারি না। আজকের এই পর্বে আমরা নিয়ে এসেছি দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটির একটি শক্তিশালী এবং হৃদয়স্পর্শী সারসংক্ষেপ। এটি কেবল একটি বই নয়, বরং আপনার চিন্তাকে স্বচ্ছ, তীক্ষ্ণ এবং জ্ঞানোদীপ্ত করে তোলার একটি চাবিকাঠি। আপনি জানতে পারবেন কেন বেশিরভাগ মানুষ শুধু সফল ব্যক্তিদের গল্প দেখেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কেন আমাদের মস্তিষ্ক বারবার একই ভুল করে, এবং কিভাবে আপনি এই মানসিক ফাঁদগুলো থেকে বাঁচতে পারেন। এই পর্বটি দেখার পর আপনি আপনার চিন্তার সেই চশমাটি পরিষ্কার করতে পারবেন যা দিয়ে আপনি এই পৃথিবীকে দেখেন। চলুন শুরু করা যাক বুক জিস্টের এই পর্বে, যেখানে বই কথা বলে এবং চিন্তার জগৎ বদলে যায়। অধ্যায় 1, সারভাইভারশিপ বায়াস বা সারভাইভারশিপ বলহাস। এক গভীর রাত ছিল, আকাশে তারারা ঝলমল করছিল, কিন্তু পৃথিবীতে কিছু মানুষ তাদের চোখে এমন স্বপ্ন নিয়ে বসেছিল যা সবার ভাগ্যে থাকে না। সেই স্বপ্ন ছিল সাফল্য, খ্যাতি এবং ঐশ্বর্যের। কেউ এক কাপ চায়ের সাথে ইউটিউবের সাফল্যের গল্প দেখছিল, কারোর চোখ ইলন মাস্কের মতো জ্বলজ্বল করছিল, কেউ স্টিভ জবসের মতো হওয়ার স্বপ্ন দেখছিল, এবং কারোর হৃদয়ে কেবল একটাই প্রশ্ন ছিল, যদি ওরা পারে তাহলে আমি কেন পারবো না? কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে সেই হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের কি হলো যারা একই পথে হেঁটেছিল কিন্তু কোথাও হারিয়ে গেছে, যাদের নাম আজ কেউ জানে না, যাদের গল্প কখনো কোনো টেড টকে শোনানো হয়নি? সেখান থেকেই জন্ম নেয় এক মানসিক ভ্রম যা আমাদের চিন্তার পদ্ধতিকে মূল থেকে নাড়িয়ে দেয়। এর নাম সারভাইভারশিপ বায়াস। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখনই আমরা কোনো সফল ব্যক্তিকে দেখি তখন আমরা তাদের পরিশ্রম, নিষ্ঠা এবং যোগ্যতার উপর মনোযোগ দিই, কিন্তু আমরা সেই অগণিত মানুষকে ভুলে যাই যারা একই কাজ করেছিল, হয়তো তার চেয়েও বেশি করেছিল, কিন্তু আজ তাদের নাম কোথাও নেই। কেন? কারণ আমরা কেবল তাদেরকেই দেখতে পাই যারা বেঁচে আছে, যারা সারভাইভ করেছে। ঠিক যেমন যুদ্ধক্ষেত্রে কেবল সেই সৈনিকদেরই দেখা যায় যারা ফিরে আসে। আমরা তাদের গল্প থেকে শিখি, তাদের পদক থেকে প্রেরণা নিই, কিন্তু যারা কখনো ফেরেনি তাদের গল্প ইতিহাসের পাতায় চাপা পড়ে যায়। একটি গল্প শুনুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বিমান বাহিনী একটি অভিযান চালায়। তারা সেই সব বোমারু বিমানের ওপর গবেষণা করে যেগুলো যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছিল। প্রতিটি প্লেনের গায়ে গুলির চিহ্ন ছিল, আর ইঞ্জিনিয়াররা ঠিক করছিলেন যে পরের বার সেই অংশগুলোকেই আরও মজবুত করা উচিত যেখানে গুলি লেগেছিল। কিন্তু তখনই একটি শান্ত কণ্ঠস্বর ভেসে উঠল যে না, আমাদের সেই অংশগুলো মজবুত করা উচিত যেখানে গুলি লাগেনি। সবাই অবাক হয়ে গেল। কেন? কারণ যে বিমানগুলো ফিরে এসেছে সেগুলো গুলি লাগা সত্ত্বেও বেঁচে গেছে, কিন্তু যেগুলো ফেরেনি সম্ভবত গুলি সেই অংশগুলোতেই লেগেছিল যা এখন অক্ষত বলে মনে হচ্ছে। এর অর্থ হলো আমাদের কেবল বেঁচে ফেরা মানুষদের দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, নইলে আমরা ভুল পথে চিন্তা করব। এবার ভাবুন, আপনি কতবার কোনো সফল ইউটিউবারের গল্প দেখেছেন যে বলেছে, আমি কলেজ ছেড়ে দিয়ে 1 বছর ভিডিও বানিয়েছি আর আজ আমার কোটি টাকার সাম্রাজ্য। আর আপনিও ভেবেছেন আমারও এটাই করা উচিত। কিন্তু আপনি কি সেই হাজার হাজার মানুষের কথা ভেবেছেন যারা কলেজ ছেড়ে ভিডিও বানিয়ে শেষে চাকরির জন্য হাত পাততে বাধ্য হয়েছে? কারণ তাদের গল্প ইউটিউবের জন্য অনুপ্রেরণামূলক ছিল না। আসলে এই পৃথিবীর কেবল বিজয়ীদেরই নিয়েই আগ্রহ, কিন্তু যারা হেরে যায় তাদের নীরবতার মধ্যেই সেই সত্য লুকিয়ে থাকে যা আমরা শুনতে চাই না। ভাবুন, যদি আপনি একটি বই লিখতে চান এবং ভাবেন যে জে.কে. রাউলিংও প্রত্যাখ্যান সহ্য করে পৃথিবীর সবচেয়ে বড় লেখিকা হয়েছিলেন, তাহলে আপনিও হতে পারবেন। এই চিন্তাটি অনুপ্রেরণাদায়ক কিন্তু অসম্পূর্ণ। আপনি সেই হাজার হাজার লেখককে দেখেননি যাদের বই কখনো ছাপাই হয়নি, যাদের গল্প কেউ জানতে চায় না। সারভাইভারশিপ বায়াস আমাদের স্বপ্নকে অন্ধকারে নিয়ে যায় না,
কিন্তু এটি আমাদের একটি মিথ্যে আলো দেখায়, যার কারণে আমরা হোঁচট খাই। এই পৃথিবীর প্রত্যেক সফল ব্যক্তির গল্পের পেছনে শত অসম্পূর্ণ গল্প চাপা পড়ে আছে। আমাদের শেখা উচিত, বোঝা উচিত, কিন্তু চোখ বন্ধ করে কাউকে অনুকরণ করা সবচেয়ে বিপজ্জনক ভুল হতে পারে। কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা আমরা বিজয়ীদের জয়ের আলোতে নয়, পরাজিতদের নীরবতায় পাই। তাই পরের বার যখনই আপনি কারো সাফল্যে অনুপ্রাণিত হবেন, তখন এক মুহূর্ত থেমে ভাবুন, আমি কি সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছি, নাকি আমি শুধু সেই মুখগুলোকেই দেখছি যারা মঞ্চে দাঁড়িয়ে আছে, যখন মঞ্চের পেছনে শত নামহীন মুখ চিৎকার করে বলছে, আমরাও তো একই পথে চলেছিলাম। ভাবুন, আপনি কি সেই নামহীন মুখগুলোর মধ্যে একজন হতে চান, যারা কেবল কোনো গল্পের ছায়া হয়ে থেকে যায়, নাকি আপনি সেই মানুষটার মতো হতে চান যে ভেবে চিনতে সম্পূর্ণ সত্য দেখে নিজের পথ নিজে বেছে নেয়? সিদ্ধান্ত আপনার। অধ্যায় 2, কনফার্মেশন বায়াস বা কনফার্মেশন বায়াস। সকাল 8টা বাজে আপনি মোবাইল তুলে ইনস্টাগ্রাম খুললেন আর সেখানে একটি পোস্ট দেখলেন, স্বপ্নের পিছনে ছোট, কলেজ তোমাকে কিচ্ছু শেখাবে না। আপনি সঙ্গে সঙ্গে লাইক দিলেন আর মনে মনে একটি কণ্ঠস্বর বলে উঠল, দেখলে, আমি যা ভাবছিলাম সেটাই তো ঠিক। কিছুক্ষণ পর আপনি ইউটিউবে একটি ভিডিও দেখলেন যেখানে একটা ছেলে বলছে, আমি স্কুল ছেড়ে 3 বছরে কোটি টাকার কোম্পানি বানিয়েছি। আর আপনিও আবার হাসলেন, যেন আপনার ভাবনাকে কেউ সবুজ সংকেত দিয়ে দিল। কিন্তু আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কেবল সেই কথাগুলোকেই বেশি বিশ্বাস করেন যা আপনার মনে আগে থেকেই গেঁথে আছে, আর বাকি সমস্ত কথা যা শোনা উচিত, যা থেকে শেখা উচিত, আপনি সেগুলো কেবল এড়িয়ে যান? এখান থেকেই শুরু হয় এক গভীর এবং বিপজ্জনক মানসিক ভ্রান্তি, কনফার্মেশন বায়াস। এটি সেই নীরব খেলা যা আমাদের মস্তিষ্কে প্রতিদিন চলে, কোনো শব্দ না করে, কিছু না জানিয়ে। আর আমরা প্রতিদিন হেরে যাই শুধু কারণ আমরা নিজেদের ভাবনাকেই সত্য বলে মেনে নিই। ভাবুন, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ভাগ্যবান, তবে আপনি প্রতিটি ছোট বিষয়ে নিজের ভাগ্যকে খুঁজে পাবেন। কোনো রাস্তা খালি পেলে ভাববেন, দেখো আমি কত ভাগ্যবান। কিন্তু যেদিন কিছু ভুল হবে, আপনি বলবেন, হয়তো আজকের দিনটাই খারাপ। আপনি কখনো ভাববেন না যে আপনার চিন্তাই আপনাকে তাই দেখতে বাধ্য করেছে যা আপনি দেখতে চেয়েছিলেন। মানুষ সবচেয়ে বেশি খুশি হয় যখন সে শোনে তুমি ঠিক ছিলে, এবং সবচেয়ে বেশি কষ্ট পায় যখন কেউ বলে তুমি ভুল। এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা চোখ বন্ধ করে নিই, এবং কনফার্মেশন বায়াস আমাদের জন্য একটি নিরাপদ চাদর হয়ে ওঠে। ধরুন, আপনি ঠিক করেছেন যে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা বোকামি। এখন আপনি সেই সব খবর খুঁজবেন যেখানে মানুষ টাকা হারিয়েছে। আপনার কাছে রাকেশ ছুনছুনওয়ালার মতো বিনিয়োগকারীদের কথা অর্থহীন মনে হবে। আপনি বারবার সেই উদাহরণই খুঁজবেন যা আপনার বিশ্বাসকে সঠিক প্রমাণ করে। এবার ভাবুন, আপনি কি শিখতে চান, নাকি কেবল সেটাই শুনতে চান যা আপনি আগে থেকেই জানেন? কনফার্মেশন বায়াস আমাদের নিজেদের চিন্তার কারাগারে বন্দি করে দেয়, এমন এক কারাগার যার দেয়াল দেখা যায় না, কিন্তু যার বাঁধন সবচেয়ে শক্তিশালী। একটি গল্প শুনুন। এক শহরে 2 বন্ধু থাকত, অজয় এবং বিজয়। অজয় বিশ্বাস করত যে পৃথিবীটা খুব খারাপ, মানুষ শুধু নিজের স্বার্থের জন্য ভালো ব্যবহার করে। আর বিজয় ভাবত যে পৃথিবীতে এখনও ভালোই অবশিষ্ট আছে, শুধু দেখার দৃষ্টিভঙ্গি প্রয়োজন। অজয় যখন বাজারে গিয়ে কারোর দ্বারা ধাক্কা খেল, তখন সে বলল, দেখেছ মানুষ কত খারাপ হয়ে গেছে। আর বিজয় যখন বাজারে গিয়ে কারো কাছ থেকে পথ ছেড়ে দেওয়ার সৌজন্য পেল, তখন সে বলল, দেখো মনুষ্যত্ব এখনও বেঁচে আছে। সত্যিটা কি ছিল? বাজারও একই ছিল, মানুষও একই ছিল, পার্থক্য ছিল শুধু দেখার দৃষ্টিভঙ্গিতে। কনফার্মেশন বায়াস দুজনের ভাবনাকে তেমনই অভিজ্ঞতা দিল যেমনটা তারা আগে থেকে ভাবত। এর চেয়েও বিপজ্জনক বিষয় হলো, কনফার্মেশন বায়াস একা আসে না, সে তার সাথে বন্ধু নিয়ে আসে, অহংকার, ঔদ্ধত্য এবং সবচেয়ে খারাপ অজ্ঞতা। আমরা সোশ্যাল মিডিয়ায় কেবল তাদেরই অনুসরণ করি যারা আমাদের মতো করে ভাবে। আমরা সেই ভিডিওগুলোকেই লাইক করি যা আমাদের চিন্তাভাবনাকে সমর্থন করে। আর তারপর ধীরে ধীরে আমরা সেই ইকো চেম্বার বা প্রতিধ্বনি কক্ষে আটকে যাই, যেখানে সবাই আমাদের কথার প্রতিধ্বনি করে এবং আমাদের মনে হয় যে গোটা পৃথিবী আমাদের মতোই ভাবছে। কিন্তু আসলে আমরা পৃথিবী দেখি না, আমরা কেবল নিজেদের প্রতিবিম্ব দেখি। আর যখন কেউ আমাদের চিন্তার বিরুদ্ধে কথা বলে, আমরা তাকে থামিয়ে দিই, আনফলো করে দিই, ব্লক করে দিই। কেন? কারণ যা আমাদের অস্বস্তিতে ফেলে তা শোনার অভ্যেস আমাদের নেই। আমাদের কেবল সেটাই শুনতে ভালো লাগে যা আমাদের ভেতরের বিশ্বাসকে আরও মজবুত করে। কিন্তু এখানেই থামা জরুরি। আপনি যদি সত্যিই জ্ঞানী হতে চান, তবে আপনাকে সেই সব চিন্তার সাথেও মোকাবিলা করতে হবে যা আপনার ভাবনার বিপরীত। কারণ প্রকৃত জ্ঞানের জন্ম সেখানেই হয় যেখানে মতবিরোধ থাকে, যেখানে তর্ক হয়,
যেখানে আমিও ভুল হতে পারি এই বিনয় থাকে। কনফার্মেশন বায়াস একটি মিষ্টি বিষ। এটি আমাদের তাৎক্ষণিক স্বস্তি দেয়, কিন্তু ধীরে ধীরে আমাদের চিন্তাকে সংকীর্ণ, অহংকারী এবং দুর্বল করে তোলে। তাই পরের বার যখন আপনি কোনো ভিডিও দেখবেন, কোনো খবর পড়বেন বা কারো কথা শুনবেন, এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এটা এজন্য বিশ্বাস করছি কারণ এটা সত্যি, নাকি শুধু এজন্য কারণ আমি চাই যে এটা সত্যি হোক? এই প্রশ্নটি আপনার চিন্তাকে স্বচ্ছ করার সূচনা হতে পারে। অধ্যায় ৩, সোশ্যাল প্রুফ। কোনো এক দুপুরে আপনি নতুন শহরের রাস্তায় একা ঘুরছেন। খিদে পেয়েছে। চারপাশে অজস্র রেস্তোরাঁ। একটি দোকান একেবারে খালি, ঝকঝকে, কিন্তু ভেতরে কেউ নেই। আর কিছুটা দূরে একটি ছোট ধাবা, যেখানে ভিড় উপচে পড়ছে। মানুষ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আপনি বেশি কিছু না ভেবে সরাসরি সেই ধাবার দিকে এগিয়ে গেলেন। কেন? কারণ আমাদের মনে হয় যদি এত লোক সেখানে যাচ্ছে, তবে জায়গাটা নিশ্চয়ই ভালো হবে। এটাই সেই মানসিক ফাঁদ যা আমাদের সকলকে দিনে বহুবার আটকে ফেলে। এর নাম সোশ্যাল প্রুফ। মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো সমাজে থাকা, আর এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতাও। যখন আমরা নিজেরা ঠিক করতে পারি না যে কোনটা সঠিক, তখন আমরা অন্যদের দিকে তাকাতে শুরু করি, আর সেখান থেকেই আমাদের চিন্তা অন্যদের ভিড়ে হারিয়ে যেতে শুরু করে। ভাবুন, একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে। যদি 4 জন লোক দৌড়াতে শুরু করে, তবে আগুন না দেখেই বাকিরাও দৌড়াতে শুরু করবে। কিন্তু যদি সবাই শান্তভাবে দাঁড়িয়ে থাকে, তবে আপনি হয়তো ভাববেন কিছু হয়নি, হয়তো, যদিও ভেতরে ধোঁয়া ভরে গেছে। আপনি হয়তো বলবেন, এটা তো জরুরি পরিস্থিতি। চলুন একটি সহজ উদাহরণ নিই। আপনি ইউটিউবে কোনো ভিডিও খুঁজছেন। একই শিরোনামে 2টো ভিডিও আছে। একটার ভিউ 2 লক্ষ, অন্যটার 300। আপনি না ভেবেই প্রথমটিতে ক্লিক করেন। কেন? কারণ আপনার মস্তিষ্ক বলেছে যদি এত লোক দেখছে, তবে এটাই ভালো হবে। আমরা একে রুজুকির নাম দিই, কিন্তু সত্যিটা হলো আমরা প্রতিদিন এটাই বিশ্বাস করতে শুরু করি যে বেশিরভাগ লোক যা করছে সেটাই সঠিক, যদিও তা ভুলও হতে পারে। যেমন কোনো অর্থহীন ট্রেন্ড অনুসরণ করা, না বুঝে কোনো স্টকে ইনভেস্ট করা, বা ধর্ম বা রাজনীতির নামে মিথ্যে ছড়ানো, শুধু কারণ বাকি সবাই তা করছে। একটা গল্প মনে পড়ছে। এক ব্যক্তি শহরের প্রধান রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। প্রথমে লোকজন হাসাহাসি করল, কিন্তু কিছুক্ষণ পরেই আরও কিছু লোক এসে তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে লাগলো। তারপর আরও কিছু লোক তাদের ঘাড় উঁচু করে মোবাইলের ক্যামেরা অন করে নিল। কেউ জিজ্ঞাসা করল না যে কি হচ্ছে। সবাই ধরে নিল কিছু একটা তো হচ্ছেই। এটাই সোশ্যাল প্রুফ, যা আমাদের ভাবতে দেয় না, বরং শুধু দেখায় যে ভাবার কোনো প্রয়োজন নেই, বাকিরা যা করছে সেটাই করো। এবার ভাবুন, কতবার আপনি ভিড় দেখে কোনো দোকান থেকে জিনিস কিনেছেন? কতবার আপনি রিভিউ না পড়ে শুধু 5 স্টার রেটিং দেখে কোনো পণ্য কিনে নিয়েছেন? অথবা কতবার কোনো রিলকে শুধু এজন্য লাইক করেছেন কারণ তাতে লক্ষ লক্ষ লাইক ছিল? সোশ্যাল প্রুফ আমাদের নিজেদের ওপর থেকে বিশ্বাস কেড়ে নেয় এবং ধীরে ধীরে আমরা অন্যদের ভিড় দেখে নিজেদের পরিচয় নির্ধারণ করতে শুরু করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন কোনো সেলিব্রিটি কিছু পরেন, তখন তা ফ্যাশন হয়ে যায়। পোশাকটি যতই অদ্ভুত বা বেমানান হোক না কেন, মানুষ তা গ্রহণ করতে শুরু করে। কেন? কারণ যদি সে পড়তে পারে, তাহলে হয়তো আমারও পড়া উচিত। এই মানসিকতা বিপজ্জনক হয়ে ওঠে যখন আমরা জীবনের বড় সিদ্ধান্তেও সোশ্যাল প্রুফকে পথপ্রদর্শক হিসেবে মেনে নিই। কোন কেরিয়ার বাঁচতে হবে, কোথায় বিয়ে করতে হবে, কোন জীবনধারা গ্রহণ করতে হবে, সব ক্ষেত্রেই আমাদের অন্যদের থেকে আলাদা দেখানোর ভয়, ভুল প্রমাণিত হওয়ার ভয় এবং অন্যের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার লোভ, এই 3টে জিনিস সোশ্যাল প্রুফকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু সবসময় বহু সংখ্যকের সিদ্ধান্ত সঠিক নয়। টাইটানিক ডোবার আগেও মানুষ নাচছিল এবং তারা একে অন্যকে দেখে নিশ্চিন্ত ছিল। কেউ নিজে গিয়ে দেখেনি যে আইসবার্গটি কত বড়, আর যখন দেখেছে তখন অনেক দেরি হয়ে গেছে। সোশ্যাল প্রুফের অর্থ এই নয় যে আপনাকে একা চলতে হবে, কিন্তু এর অর্থ অবশ্যই এই যে যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তখন ভাবুন, আমি কি এটা নিজে ভেবে করছি, নাকি শুধু এই জন্য করছি কারণ সবাই এমনটা করছে। কারণ আপনি যদি নিজে না ভাবেন, তবে অন্য কেউ আপনার জন্য ভাববে, আর তখন আপনার জীবন অন্য কারো ভিড়ে হারিয়ে যাবে। এবার একটু থামুন এবং আপনার আজকের নেওয়া সিদ্ধান্তগুলো আবার দেখুন। তার মধ্যে এমন কোনো সিদ্ধান্ত কি ছিল যা আপনি শুধু এই জন্য নিয়েছেন কারণ বাকি সবাই সেটাই করছিল? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজ থেকেই তা বদলান। কারণ সত্যিকারের চিন্তাশীল ব্যক্তি তিনি, যিনি ভিড়ের মধ্যেও নিজের চিন্তাকে বাঁচিয়ে রাখেন। অধ্যায় 4, সাঙ্ক কস্ট ফ্যালাসি। ভাবুন, আপনি একটি সিনেমা হলে বসে আছেন। আপনি 300 টাকার টিকিট কিনেছেন। সিনেমা শুরু হলো এবং প্রথম 15 মিনিটেই আপনার মনে হতে লাগলো যে সিনেমাটা একেবারে বাজে।
কিন্তু তবুও আপনি উঠে যাচ্ছেন না। কেন? কারণ আপনার মস্তিষ্কে একটি আওয়াজ চলছে, ৩০০ টাকা দিয়েছি, এখন তো পুরোটা দেখতেই হবে। এখানেই জন্ম নেয় এক মানসিক প্রতারণা, যা দেখতে খুব যুক্তিসঙ্গত মনে হলেও আসলে তা আমাদের ভুল সিদ্ধান্তের জালে জড়িয়ে ফেলে। এর নাম সাঙ্ক কস্ট ফ্যালাসি বা নিমজ্জিত ব্যয়ের ভ্রান্তি। অনেক সময় আমরা এমন এক সম্পর্কে থাকি যা ভেঙে গেছে, যেখানে আর কোনো উষ্ণতা বা বোঝাপড়া অবশিষ্ট নেই। তবুও আমরা টিকে থাকি, কারণ আমরা তাতে বহু বছর বিনিয়োগ করেছি, আমাদের আবেগ, আমাদের পরিশ্রম, আমাদের আশা, সব কিছু। আমরা ভাবি এত কিছু দিয়েছি, এখন ছেড়ে দেওয়াটা বোকামি হবে। কিন্তু সত্যিটা হলো সেখানে টিকে থাকাটাই আসল বোকামি। কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো প্রকল্পে মাস ধরে কাজ করেছেন এবং তারপর বুঝতে পারলেন যে এটি সফল হবে না, কিন্তু তবুও আপনি তা ছাড়তে পারছেন না? কেন? কারণ আপনি ইতিমধ্যেই তাতে এত সময় ও শক্তি ব্যয় করেছেন যে এখন পিছিয়ে আসাটা আপনার অহংকারের কাছে পরাজয় বলে মনে হয়। কিন্তু আপনি কি ভেবেছেন সেই সময়, সেই অর্থ, সেই পরিশ্রম যা আপনি ইতিমধ্যেই খরচ করে ফেলেছেন তা আর কখনো ফিরে আসবে না? তা সাঙ্ক বা নিমজ্জিত হয়ে গেছে, ঠিক যেমন জলে ডুবে যাওয়া জাহাজ যা আর কখনো ভেসে উঠবে না। আর আপনি যদি তারই নামে আরও ক্ষতি করতে থাকেন, তবে সেই ক্ষতি কেবল বেড়েই চলবে। একবার এক ব্যক্তি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল, তার উটটি মারা গেল, কিন্তু তার কাছে এত মালপত্র ছিল যে সে ঠিক করতে পারছিল না কোনটা ফেলবে আর কোনটা নিয়ে যাবে। প্রতিটি জিনিসের সাথে তার মায়া জড়িয়েছিল, প্রতিটি বোঝা তার টাকা দিয়ে কেনা। সে মালপত্র না ফেলেই এগোতে লাগলো এবং কিছু কিলোমিটার পরেই ডিহাইড্রেশনে তার মৃত্যু হলো। যদি সে আগেই অপ্রয়োজনীয় বোঝা ফেলে দিত, তাহলে হয়তো সে বেঁচে যেত। আমরাও আমাদের সিদ্ধান্ত, সম্পর্ক এবং কর্মজীবনে ঠিক এমনটাই করি। আমরা ভাবি আমি এই কলেজে ৩ বছর পড়াশোনা করেছি, এখন ডিগ্রি না নিয়ে ছাড়ব না, যদিও সেই কোর্সটি আপনার আত্মাকে মেরে ফেলছে। অথবা আমি এই ব্যবসায় লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছি, এখন ছেড়ে দিলে সব বৃথা যাবে। কিন্তু একটু থেমে ভাবুন, আপনি কি সেই পথেই চলতে থাকবেন যা কেবল অন্ধকারের দিকে নিয়ে যায়, শুধু এই কারণে যে সেই পথে চলতে গিয়ে আপনি অনেক কিছু হারিয়েছেন? আপনি কি আপনার ভবিষ্যৎকেও সেই ভুলের হাতে সঁপে দেবেন যা অতীতে হয়ে গেছে? সাঙ্ক কস্ট ফ্যালাসি আমাদের মধ্যে অপরাধ বোধ তৈরি করে। আমাদের মনে হয় যদি আমরা এখন পিছিয়ে যাই তাহলে সব কিছু বৃথা যাবে, কিন্তু যা বৃথা যাবার তা আগেই হয়ে গেছে। এখন প্রয়োজন নিজেকে বাঁচানোর, সামনের পথ পরিবর্তন করার। সত্যিটা হলো সাহসিকতা তখনই প্রকাশ পায় যখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল করেছেন এবং তারপর সেই পথ থেকে ফিরে আসেন, কারণ সেখান থেকেই এক নতুন শুরু হয়, সেখান থেকেই আসল বিচক্ষণতার পরিচয় মেলে। তাই পরের বার যখন আপনি নিজেকে বলতে শুনবেন যে এখন তো অনেক টাকা লেগে গেছে, আর ছাড়া যাবে না, তখন নিজেকে একটি প্রশ্ন অবশ্যই করবেন, আমি কি ভবিষ্যতের ক্ষতি থেকে বাঁচছি, নাকি শুধু অতীতের ক্ষতিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছি? উত্তর যদি সৎমনে দেন, তাহলে হয়তো আপনার জীবনের দিশা চিরকালের জন্য বদলে যাবে। অধ্যায় 5, হাইন্ডসাইট বায়াস। এক দুপুরের ঘটনা। বৃষ্টি পড়ছিল, জানালার বাইরে জলের ফোঁটাগুলো ক্রমাগত কাঁচের উপর আছড়ে পড়ছিল। ঘরে বসে বন্ধুরা চা খাচ্ছিল এবং টিভিতে একটি বড় ম্যাচ চলছিল। শেষ ওভার, শেষ বল, আর তখনই একটি 4 হয়ে গেল, দলটা জিতে গেল। এক বন্ধু বলে উঠল, আমি তো আগেই বলেছিলাম এই খেলোয়াড়টাই ম্যাচ জেতাবে। অন্যজন হেসে জিজ্ঞাসা করল, কবে বলেছিলে? প্রথমজন বলল, আরে আমার তো আগে থেকেই জানা ছিল, আমার একটা আন্দাজ ছিল, এটা তো স্পষ্টই ছিল। কিন্তু সত্যিটা হলো সে এমন কিছুই বলেনি। সে নিজেও জানত না কি হতে চলেছে। এটাই হাইন্ডসাইট বায়াস, এমন এক ভ্রম যা কমবেশি আমাদের সকলেরই হয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো আমরা এর অস্তিত্বটুকুও টের পাই না। আমরা ভাবি আমার তো আগেই মনে হচ্ছিল যে এমনটা হবে, কিন্তু সত্যিটা হলো আমরা কেবল ঘটনাটি ঘটে যাবার পরেই সেই তথ্যটি আমাদের অতীতের অভিজ্ঞতার সঙ্গে জুড়ে দিই। আমরা ধরে নিই যে আমরা আগে থেকেই জানতাম, যদি আমরা কিছুই জানতাম না। সেই মুহূর্তে আমরাও ততটাই অজ্ঞ ছিলাম যতটা অন্য কেউ ছিল। এই বিষয়টা বোঝার জন্য আরেকটি গল্প শুনুন। একটা মেয়ে MBA করছিল, তার কাছে 2টি চাকরির প্রস্তাব এলো।
একটি বড় কোম্পানি থেকে এবং অন্যটি একটি স্টার্টআপ থেকে। সবাই তাকে বলল, বড় কোম্পানি নিরাপদ, ওখানেই যোগ দাও। কিন্তু সে ঝুঁকি নিয়ে স্টার্টআপে যোগ দিল। 2 বছর পর সেই স্টার্টআপটি একটি ইউনিকর্ন কোম্পানি হয়ে গেল এবং মেয়েটি কোটিপতি হয়ে গেল। এখন সেই একই লোকেরা বলে, আমরা তো জানতামই এই মেয়েটি একদিন কিছু একটা করবেই। কিন্তু 2 বছর আগে তারাই তাকে পাগল বলছিল। কেন? কারণ ফলাফল এখন সামনে চলে এসেছে, আর যখন ফলাফল সামনে থাকে তখন আমাদের মস্তিষ্ক খুব চালাকির সঙ্গে পিছনের গল্পকে নতুন রূপ দিয়ে দেয়, যেন সব কিছুই আগে থেকেই নির্ধারিত ছিল। হাইন্ডসাইট বায়াস আমাদের মস্তিষ্কে এমন এক প্রতারণার চশমা পরিয়ে দেয়, যার ফলে আমরা নিজেদের বোধশক্তিকে অতিরিক্ত মূল্যায়ন করতে শুরু করি। আমরা ভাবি, আমি তো আগে থেকেই চালাক ছিলাম, আমার তো সবই জানা ছিল। কিন্তু যখন সেই ঘটনাটি ঘটছিল তখন আমরাও ভয়, সন্দেহ এবং বিভ্রান্তির সঙ্গে লড়াই করছিলাম। এই বায়াস আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে যখন আমরা কিছু শিখতে চাই। যদি আমাদের মনে হয় যে আমরা আগে থেকেই সব জানতাম, তাহলে আমরা নতুন কিছু শিখতেই পারি না। আমরা প্রতিটি ভুলকে স্পষ্ট বা স্বাভাবিক বলে মনে করি, যদিও বাস্তবে তা ছিল না। এটি কেবল হাইন্ডসাইট বা অতীত পর্যালোচনার সময় স্পষ্ট মনে হয়। ভাবুন, একটি স্টক পড়ে গেল। আমরা বলি, এটা তো পড়বেই, এটা তো আগে থেকেই জানা ছিল। কিন্তু যখন সেই স্টকটি 2 দিন আগে বাড়ছিল, তখন কেউ বলছিল না যে এটা এবার পড়বে। একটি দুর্ঘটনা ঘটলে আমরা বলি, এই রাস্তায় তো আগেও দুর্ঘটনা হয়েছে, কেউ কেন খেয়াল করেনি? আমরা ইতিহাসকে এমনভাবে দেখি যেন তা একটি সরল রেখা ছিল, যার দিক আগে থেকেই নির্ধারিত। কিন্তু বাস্তবিকতা হলো, ভবিষ্যৎ সবসময়ই ঝাপসা থাকে, তাতে অনিশ্চয়তা, ভয় এবং বিভ্রান্তি থাকে। আর যে মানুষ এটা মেনে নেয় যে সে সব কিছুই জানত, সে না নিজের কাছ থেকে শিখতে পারে, না অন্যদের কাছ থেকে। হাইন্ডসাইট বায়াস কেবল আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে না, এটি অন্যদের ভুলের প্রতি আমাদের সহানুভূতিকেও নষ্ট করে দেয়। আমরা বলে দিই, ও ভুল সিদ্ধান্ত নিয়েছে, যদিও এটা তো পরিষ্কার ছিল যে এমনটাই হবে। কিন্তু সত্যি কি তাই? যখন সেই মানুষটি সেই মোড়ে দাঁড়িয়েছিল, তখন কি তার পথ সত্যিই এত পরিষ্কার ছিল? প্রত্যেকেই নিজের সময়ের প্রেক্ষাপটে এক প্রকার অন্ধকারে চলে। আমরা পথ তখনই দেখতে পাই যখন আমরা পেছনে ফিরে তাকাই। তাই প্রকৃত জ্ঞান তখনই আসে যখন আমরা আমাদের অতীতের চিন্তা ভাবনাকে সততার সাথে দেখতে শিখি, তাকে আজকের জ্ঞান দিয়ে রাঙিয়ে না তুলি। তাই পরের বার যখন আপনি বলবেন, আমি তো আগে থেকেই জানতাম, তখন এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, সত্যিই কি জানতাম, নাকি এটা শুধু আমার মস্তিষ্ক আমাকে বিজয়ী অনুভব করানোর চেষ্টা করছে? কারণ যে মানুষ এটা মেনে নিতে পারে যে সে সবসময় সঠিক ছিল না, সেই ভবিষ্যতে সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে ওঠে। অধ্যায় 6, লস অ্যাভার্জন। রোহান নামের এক ব্যক্তি ছিল। তার জীবনের সবকিছু ঠিকঠাক চলছিল। একটি স্থিতিশীল চাকরি, পরিবার, সঞ্চয় এবং একটি সাধারণ স্বপ্ন, নিজের একটি দোকান খোলার। বছরের পর বছর ধরে সে টাকা জমিয়েছে, গবেষণা করেছে, পরিকল্পনা করেছে। আর যখন অবশেষে সেই দিন এলো যখন সে তার স্বপ্নের সূচনা করতে পারত, তখন সে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিল। কেন? কারণ যদি দোকান না চলে, যদি সব জমানো পুঁজি চলে যায়, যদি মানুষ পছন্দ না করে, তার মস্তিষ্ক বারবার শুধু একটাই কথা ভাবছিল, যদি আমি হারিয়ে ফেলি তাহলে কি হবে? এখান থেকেই জন্ম নেয় এক গভীর মানসিক ফাঁদ, লস অ্যাভার্জন বা ক্ষতির প্রতি বিমুখতা। আমরা মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে তা হারানোর ভয় অনেক বেশি অনুভব করি। আর এই ভয় অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় সম্ভাবনাগুলো থেকে দূরে সরিয়ে দেয়। রোহান একা নয়, আমরা সবাই কখনো না কখনো সেই মোড়ে দাঁড়িয়ে থাকি যেখানে 2টো পথ থাকে। একটি পথ হয়তো আমাদের অনেক কিছু দিতে পারে, আর অন্যটি আমাদের ক্ষতি থেকে বাঁচাতে পারে। আর বেশিরভাগ সময় আমরা সেই পথেই যাই যা নিরাপদ মনে হয়, যদিও তা আমাদের কোথাও নিয়ে যায় না। ভাবুন, কেউ আপনাকে বলল, এই মুদ্রাটি টস করো, যদি হেড আসে তুমি 1000 টাকা পাবে, কিন্তু যদি টেল আসে তবে তোমাকে 500 টাকা দিতে হবে। আপনার মন কি বলবে? বেশিরভাগ মানুষই মানা করে দেবে, কারণ 500 টাকা জেতার আশা চেয়ে 500 টাকা হারানোর ভয় অনেক বেশি ভারী মনে হয়। 1000 টাকা জেতার আনন্দ 500 টাকা হারানোর ভয়ের সামনে ম্লান হয়ে যায়। এটাই লস অ্যাভার্জন, সেই মানসিক শক্তি যা আমাদের সিদ্ধান্তগুলোকে ভয়ের চারপাশে বেঁধে ফেলে। একটি শিশু যখন খেলায় হারে, তখন সে সেই হারকে দিনের পর দিন অনুভব করে। কিন্তু যদি সেই শিশুই জেতে, তাহলে আনন্দ মাত্র কয়েক মিনিটের জন্য থাকে। কেন? কারণ আমাদের মস্তিষ্ক ক্ষতিকে একটি বিপদ বা থ্রেট হিসেবে দেখে। এটি আমাদের অসুরক্ষিত অনুভব করায়। আর মানুষের সবচেয়ে গভীর জৈবিক প্রোগ্রামিং হলো নিজেকে বাঁচানো। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, আমরা কি শুধু কিছু হারানোর ভয়ে নিজেদের স্বপ্ন থেকে পিছিয়ে আসব?
যদি প্রতিটি বড় কাজ করার আগে আমরা শুধু ভাবতাম যে ক্ষতি হলে কি হবে, তাহলে পৃথিবীতে কোনো নতুন জিনিসই তৈরি হতো না, কোনো লেখক বই লিখতেন না, কোনো ব্যবসায়ী ব্যবসা শুরু করতেন না, কেউ প্রেমে পড়তো না যদি আমরা কেবল ক্ষতিকেই জীবনের পথপ্রদর্শক বানিয়ে নিতাম। তবে এখানেই আরেকটি সত্যি লুকিয়ে আছে, আমরা সব ধরনের ক্ষতিকে ভয় পাই না। আমরা কেবল সেই বিশেষ ক্ষতিকে ভয় পাই যা আমাদের পরিচয়কে নাড়িয়ে দেয়, আমাদের সম্মান নষ্ট করে বা আমাদের অহংকারকে আঘাত করে। ভাবুন, কেউ তার বিষাক্ত সম্পর্কে শুধু এই জন্যই পড়ে থাকে কারণ যদি সেই সম্পর্ক ভেঙে যায় তবে লোকে কি বলবে, অথবা এতগুলো বছর দিয়েছি এখন ছেড়ে দিলে সব বৃথা যাবে। আমরা জিনিস ছাড়তে পারি না কারণ আমরা সেগুলো পাওয়ার জন্য অনেক কিছু বিনিয়োগ করেছি, সময়, আবেগ, অর্থ, পরিচয়। লস অ্যাভারশন আমাদের স্মৃতিতে এত গভীরভাবে বসে গেছে যে আমরা ভবিষ্যতের সম্ভাবনার পরিবর্তে অতীতের বিনিয়োগের সঙ্গে বাধা থাকি। কিন্তু যদি আপনি প্রতিটি ভয়কে সত্যি বলে মেনে নেন, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। লস অ্যাভারশনকে বোঝা এবং তার ঊর্ধ্বে ওঠার জন্য আমাদের নিজেদেরকে একটি সহজ প্রশ্ন করতে হবে, আমি কি এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছি কারণ এটি সঠিক নয়, নাকি শুধু কারণ আমি ক্ষতির ভয় পাচ্ছি? উত্তর যদি সততার সাথে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগ সময় আপনি সেই দরজাটি খুলতে ভয় পাচ্ছেন যার পেছনে আপনার পুরো জীবন অপেক্ষা করছে। তাই পরের বার যখন জীবন আপনাকে কোনো সুযোগ দেবে, তখন শুধু এটা ভেবে পিছিয়ে যাবেন না যে যদি আমি হেরে যাই। কখনো এটাও ভাবুন, যদি আমি এই সুযোগটা হারিয়ে ফেলি। কারণ আসল ক্ষতি সেটা নয় যা আমাদের কাছে ছিল এবং চলে গেল, আসল ক্ষতি তো সেটা যা আমাদের কাছে আসতে পারত কিন্তু আমরা ভয়ের কারণে তাকে গ্রহণই করিনি। অধ্যায় 7, হ্যালো এফেক্ট। একটি মেয়ে কলেজের প্রথম দিনে ক্লাসে প্রবেশ করল। তার মুখ শান্ত, পোশাক পরিপাটি, চলায় আত্মবিশ্বাস এবং হাসিতে সৌম্যতা। ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা তাকে প্রথম নজরেই পছন্দ করে ফেলল। কেউ ভাবল এ তো নিশ্চয়ই টপার হবে, কেউ বলল খুব সংস্কৃতিবান মনে হচ্ছে। কিছু ছেলে তাকে স্মার্ট, আন্তরিক এবং বুদ্ধিমান ভাবতে শুরু করল, শুধুমাত্র প্রথম ঝলক দেখেই। কিন্তু কেউ জানে না যে সে পড়াশোনায় মাঝারি, বাড়িতে ভাঙা সম্পর্কের সঙ্গে লড়াই করছে আর কলেজে শুধু নিজেকে নতুন করে খুঁজে পেতে এসেছে। এবার ভাবুন, এ তো সব কিছু শুধু তার মুখ, চালচলন এবং হাসি দেখে কেন ধরে নেওয়া হলো? এটাই হ্যালো এফেক্ট, এমন এক বিভ্রম যা আমাদের চিন্তাকে একটি সুন্দর মুখোশের আড়ালে থাকা সত্য থেকে দূরে সরিয়ে দেয়। হ্যালো এফেক্টের মানে হলো, যদি কোনো ব্যক্তির একটি গুণ আমাদের ভালো লাগে, তাহলে আমরা ধরে নিই যে তার বাকি সমস্ত গুণও তেমনই ভালো হবে। কারো দেখতে ভালো হলে আমরা ধরে নিই যে সে বুদ্ধিমান, সৎ এবং পরিশ্রমীও হবে। কারো ইংরেজি বলার ভঙ্গি চমৎকার হলে আমরা ভাবি যে এ তো খুব বুদ্ধিমান হবে। কারো সোশ্যাল মিডিয়া প্রোফাইল নান্দনিক হলে আমরা ভাবি যে সে নিশ্চয়ই একটি সুখী জীবনযাপন করছে। কিন্তু সত্যিটা কি? হতে পারে সেই শূন্য মুখের মানুষটি অন্যদের ব্যবহার করে, সেই মার্জিত উচ্চারণের ব্যক্তিটি আপনার পেছনে আপনারই নিন্দে করে, আর সেই নির্খুঁত দেখতে জীবনটা ভিতর থেকে সম্পূর্ণ ফাঁপা। হ্যালো এফেক্ট এক ধরনের মানসিক শর্টকাট। আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ সত্য জানার পরিশ্রম করতে চায় না, সে চায় দ্রুত সিদ্ধান্ত নিতে। আর যদি সে ভালো কিছু দেখতে পায়, তাহলে বাকি সব কিছুকেই তেমনই ভালো বলে ধরে নেয়। একটি সাক্ষাৎকারে যদি প্রার্থী স্মার্টভাবে পোশাক পরে থাকে, সুন্দরভাবে হাসে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে, তাহলে সাক্ষাৎকার গ্রহণকারী প্রায়শই ধরে নেন যে সে চাকরির জন্য উপযুক্ত, যদিও তার দক্ষতা মাঝারি মানের হয়। কোনো পণ্যের মোড়ক যদি আকর্ষণীয় হয়, তাহলে মানুষ উপাদান না পড়েই তা কিনে নেয়, কারণ মোড়ক দেখেই মস্তিষ্ক বলে এই জিনিসটা নিশ্চয়ই ভালো হবে। হ্যালো এফেক্ট আমাদের ধোঁকা দেয় না, আমরা নিজেরাই নিজেদের ধোঁকা দিই। এবার ভাবুন, কতবার আপনি কাউকে শুধু এজন্য পছন্দ করেছেন কারণ তাকে দেখতে ভালো ছিল, অথবা আপনি কারোর সঙ্গে প্রথম সাক্ষাতেই ঠিক করে নিয়েছেন যে সে বিশ্বাসযোগ্য শুধু কারণ তার চোখে সরলতা ছিল। আমরা মানুষ লেবেল বা তকমা ভালোবাসি। আমরা জিনিসগুলোকে দ্রুত শ্রেণীবদ্ধ করতে চাই, এটা ভালো, এটা খারাপ, এ যোগ্য, এ অযোগ্য। কিন্তু কোনো মানুষ একটিমাত্র গুণ দিয়ে সংজ্ঞায়িত হতে পারে না। ভালাই কোনো মুখ থেকে ঝরে পড়ে না, আর মন্দতা সবসময় নোংরা পোশাকে আসে না। হ্যালো এফেক্টের সবচেয়ে বড় ক্ষতি হলো আমরা কারোর একটি গুণে প্রভাবিত হয়ে তার সমস্ত ত্রুটি উপেক্ষা করে দিই। একবার এক স্কুলে নতুন শিক্ষক এলেন, দেখতে স্মার্ট, উচ্চারণ চমৎকার, কথা বলার ভঙ্গি মনোমুগ্ধকর। প্রথম সপ্তাহেই ছাত্রছাত্রী, অভিভাবক এবং অন্যান্য শিক্ষকরা তাকে পছন্দ করতে শুরু করলেন। কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল যে তিনি ছাত্রদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান, ক্লাসের আসল প্রয়োজন থেকে বিচ্ছিন্ন থাকেন। কিন্তু তখনও মানুষ বলতো, আরে না, উনি তো খুব ভালো শিক্ষক, ওনার মধ্যে কি দারুণ আকর্ষণ। সেই আকর্ষণই সত্যকে ঢেকে রাখছিল।
হ্যালো এফেক্টের জাল শুধু অন্যদের জন্য নয়, আমাদের নিজেদের জন্যও বিপজ্জনক। যদি কেউ একবার আমাদের স্মার্ট বলে, তাহলে আমরা ধরে নিই যে আমরা সব বিষয়েই স্মার্ট। আর যখন কেউ আমাদের কোনো ভুলের দিকে ইঙ্গিত করে, তখন আমাদের খারাপ লাগে, অহংকারে আঘাত লাগে। কেন? কারণ আমরা নিজেদেরকে একটি প্রতিচ্ছবির মধ্যে বেঁধে ফেলি, আর যখন কেউ সেই প্রতিচ্ছবি ভাঙতে চায়, তখন আমাদের নিজেদেরকেই ভয় লাগতে শুরু করে। তাই পরের বার যখন আপনি কাউকে দেখে বা তার কথা শুনে তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবেন, তখন এক মুহূর্ত থামুন, ভাবুন, আমি এই মানুষটিকে পুরোপুরি জানি, নাকি শুধু তার কোনো একটি গুণে এতটাই প্রভাবিত হয়ে যে বাকি সব গুণ আমি নিজে জুড়ে দিচ্ছি। কারণ চকচক করলেই সোনা হয় না, আর প্রতিটি হাসি মুখ সুখী হয় না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা সারা দিন ধরে সিদ্ধান্ত নিতেই থাকি, ছোট বড়, জরুরি, অহেতুক, কিন্তু এই সিদ্ধান্তগুলোর পেছনে যে আসল গল্পটি চলে তা আমাদের চিন্তার পদ্ধতির মধ্যে লুকিয়ে থাকে। দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি কেবল একটি বই নয়, এটি একটি আয়না যা আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই মানসিক ভুলগুলোকে দেখায় যা আমরা প্রতিদিন করে চলেছি এবং অজান্তেই নিজেদের ক্ষতি করছি। সেটা সারভাইভারশিপ বায়াস হোক, যা আমাদের কেবল বিজয়ীদের গল্প দেখায়, বা কনফার্মেশন বায়াস হোক, যা আমাদের কেবল সেটাই শুনতে বাধ্য করে যা আমরা আগে থেকে বিশ্বাস করি, অথবা লস অ্যাভারশনই হোক, যা আমাদের ভয়ের কারণে স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। এই সমস্ত বায়াসের মধ্যে একটি মিল রয়েছে, এরা আমাদের চিন্তাশক্তিকে নীরবে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আর যতক্ষণ না আমরা এদের সম্পর্কে জানতে পারি, ততক্ষণ আমরা ভাবতে থাকি যে আমরা খুব সঠিকভাবে চিন্তা করছি, যদিও আসলে আমরা এক বিভ্রান্তির মধ্যে বেঁচে থাকি। কিন্তু এই বইটি আমাদের সেই চাবিকাঠি দিয়েছে যা দিয়ে আমরা আমাদের চিন্তার আসল শিকড় খুলতে পারি। এখন যখন আপনি পরের বার কোনো সিদ্ধান্ত নেবেন, তখন শুধু মস্তিষ্ক দিয়ে নয়, সচেতনা দিয়ে ভাবুন। কারণ স্বচ্ছ চিন্তা সেটাই যা সমস্ত পক্ষপাতের ঊর্ধ্বে উঠে সত্যকে খোলা মন আর খোলার হৃদয়ে দেখতে পারে। আপনার জীবনে স্বচ্ছতা তখনই আসবে যখন আপনি নিজের চিন্তার উপর প্রশ্ন করতে শিখবেন। তাহলে এখন যখন আপনি এই পর্বটি শেষ করছেন, তখন একটি প্রশ্ন নিয়ে যান, আমি আমার চিন্তাকে কতটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি? যদি এই প্রশ্নটি আপনার ভেতরে কিছু নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে বুঝবেন আপনি শুধু একটি বইয়ের সারসংক্ষেপ শোনেননি, আপনি নিজেকে পড়েছেন। যদি আপনার এই পর্বটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এমনই জীবন পরিবর্তনকারী বইগুলোর গভীরে পৌঁছানোর জন্য বুকজিস্টকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে বই কথা বলে আর চিন্তার জগৎ বদলে যায়। দেখা হবে পরের পর্বে একটি নতুন বইয়ের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে ভাবুন, গভীরভাবে বোঝুন। ধন্যবাদ।